যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। বিয়ে করে নিয়ে একটা হচ্ছে যে আমার কপালে হয়তো ছিল না, সমু পাগলের একা। সমু চৌধুরী 90 দশকে বেড়ে ওঠা প্রজন্মের কাছে অতি পরিচিত নাম। নাটক কিংবা সিনেমার আলো দুই জগতেই রয়েছে তার সমান দক্ষ পদচারণা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওকে কেন্দ্র করে হয়েছে নানা আলোচনা সমালোচনা। এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের কালের কণ্ঠের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই গুণী অভিনেতা সমু চৌধুরীকে। সমুদা, আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দাদা, প্রথমেই জানতে চাই, এই যে আমাদের আজকে আপনি সময় দিলেন, আসলে শারীরিকভাবে আপনি কেমন আছেন? শারীরিকভাবে একটু দুর্বল আছি, কারণ মানসিকভাবে যখন মানুষের একটা চাপ পড়ে তখন শরীরের উপরেও যায়। তা হঠাৎ করে আমার এরকম একটা ঘটনা আমার জীবনের সব কিছুকে একটু মানে অন্যদিকে নিয়ে গেছে, অন্য ধারায় যেন বইছে। বিভিন্ন রকম বুঝতেই পারছো যে একটা মানুষের আলোচনা সমালোচনা হলে সে মানুষটি নিজেকে ঠিক রাখাটা একটু একটু টাফ হয়ে যায়। সে যতই শক্ত মানুষ হোক, আমি একটু নরম মানুষ, একটু বিষয়ে একটুতে ক্ষেপে যায়, আবার অনেক নরম হয়ে যায়। ফলে আমার ভিতরে এই দোদুল্যমানের কারণে এই কয়দিন আমি বেশ বেশ একটা চাপের মধ্যে ছিলাম। ধীরে ধীরে কেটে আসছে। এর মধ্যে তুমি ফোন দিলে স্টুডিওতে একটা বিশেষ সাক্ষাৎকারের জন্য। তখন আমার মনে হলো যে আমার দর্শক, আমার প্রিয় দর্শক যারা আমাকে ভালোবাসে, আমার আত্মীয়-স্বজন, আমার বন্ধু-বান্ধব যারা আমাকে একটা ধোঁয়াশার মধ্যে ভাবছে, তাদের কাছে কিছুটা খোলসা করি। দাদা, আসলে জানতে চাই, এই যে অভিনয়ের জগৎ, আসলে এটা দাদা আপনার শুরুটা কিভাবে ছিল? আমার শুরুটা ছোটবেলা থেকেই, সত্যিকার অর্থে। আমি অভিনেতা হব এটা হয়তো অনেকে আগের থেকে ডিটেক্ট করতে পেরেছিল, যেটা আমি পারিনি। সেখানে ক্লাস 5 থেকেই আমার মহল্লায় যে নাটক হতো, সেই নাটকে প্রতি বছরই আমরা নাটক করতাম। এবং যার কারণে মহল্লাতে আমাদের পরিচিতি ছিল যে এরা অভিনেতা। বন্ধু-বান্ধব হিসেবে তো ছিলই। ক্রিকেট খেলতাম, আড্ডা মারতাম। অনেক কিছুই তো ঘটেছে একটা মানুষের ছোটবেলার জীবনে। সেই শৈশবকাল বা বাল্যকাল বা কিশোরকালটা আমার অত্যন্ত আনন্দের, মজার ছিল। কারণ আমরা একসঙ্গে বেড়ে ওঠা, আমাদের সংস্কৃতিটা সত্যিকার অর্থে একেবারে বাঙালি সংস্কৃতি ছিল। সে কারণে আমার অভিনয় জীবনটা শুরুটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা সময় এসে পরে 9-10 এর পরে এসে যা হয়, কলেজে ওঠার পরে যে মানুষের ভেতরের অন্য ধরনের যৌবনের উন্মাদনা বা অন্যদিকে যাওয়ার, সেটি তো ছিল। তবে আমার এক বন্ধু গোবিন্দ, ওকে আমি মাঝে মাঝে খুবই থ্যাঙ্কস জানাই যে তা না হলে আমি হয়তো যশোরের সংস্কৃতিতে যুবক বয়সে স্মাগলার হতে পারতাম, মাস্তান হতে পারতাম, এনিথিং হতে পারতাম। বা যদি লেখাপড়া ভালো করতাম হয়তো চাকরি করতাম, বা পুলিশ ছিল, পুলিশে যেতে পারতাম, যেতাম না যদিও। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দিন ছিল না। সে আমাকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে উদীচিতে একটি নাটকের জন্য আমাকে ডাকে, এবং সেই যে আমার শুরু হলো নাটক জীবন। আমি নিজেকে অভিনেতা ভাবা বা অভিনেতা হওয়ার জন্য কি কি প্রয়োজন, তখন থেকে আমার ভাবনাটা শুরু হয়েছে। আপনার প্রথম নাটক কোনটি ছিল যেটা বিটিভিতে প্রচার হয়েছিল? বিটিভিতে প্রথম নাটক প্রচারিত হয়েছে 1990 সালের 22শে মার্চ, সমৃদ্ধ অসীম। এটি লেখা হচ্ছে আমাদের সাজ্জাদ কাদির। অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর আতিকুল হক চৌধুরী, যিনি আমাদের নাটকের ভেতরের সংসারের সমাজের সমস্যা নিয়ে এক ধরনের মেসেজ, এক ধরনের প্রতিবাদ করে গেছেন, নীরব প্রতিবাদ। আতিকুল হক চৌধুরী, যার বাবার কলম কোথায়, দূরবীন দিয়ে দেখুন, সমৃদ্ধ অসীম, অনেক অসংখ্য নাটকের জন্মদাতা তিনি। সে আতিকুল হক চৌধুরীর হাতে প্রথম নাটক। এছাড়া যে প্রথম সিনেমা কোনটা ছিল? সিনেমা ছিল প্রথম আমি শুটিং করেছি আসলে 93-তে শত জনমের প্রেম, কিন্তু এটা রিলিজ হয়নি। তার আগেই আমার ডেবিউ হয়েছে আসলে খুব ভালো হাতে। সেটা হচ্ছে আমাদের দেশের মানে প্রখ্যাত জনপ্রিয় আবেগী একজন পরিচালক, প্রযোজক, উপন্যাসিক, গীতিকার আমজাদ হোসেনের আদরের সন্তান। বিশেষ করে 90 সাল কিংবা 2000 সাল পর্যন্ত যে প্রজন্ম, তাদের কাছে তো আপনি অন্যরকম ভাবে আপনার তাদের মনে গেঁথে গিয়েছিলেন এবং তা এখনো আলোচনায় আসে, কিন্তু মাঝে অনেক গ্যাপ গিয়েছে।
সর্বশেষ 14 সালের পর থেকে মনে হয় আপনি 3 বছরের মতো ছিলেন না। হুম। তো আবার সম্প্রতি একটি ভিডিও আপনার ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেই নতুন প্রজন্মরা আবার আপনাকে হ্যাঁ, এখনের এটা প্রজন্মরা কিন্তু আমার লাক চিনেছে। লাক বলা যেতে পারে। আমার কাছে কিছু জিনিস এটা নিয়ে ভাবনা হচ্ছে। যেমন মনে হচ্ছে যে আমার বয়স নাও 61। তো 60 মানে ৫ টা যুগ আমি ঘুরে ফেলেছি। আমার নতুন করে শুরু হচ্ছে একটা যুগ আমার। হ্যাঁ? এবং এটা হচ্ছে 2025 হচ্ছে স্নেক টাইম, চাইনিজ জোডিয়াকে। তো এটি একটি খুবই কুল এবং পৃথিবীর জন্য একটা অসুখের সময়। তো সে সময় আবার আমার নতুন করে জন্ম হচ্ছে। তো আমাকে তো ভাবতে হবে যে আমি কিভাবে চলবো? আমি অভিনয় দিয়ে কি মানুষের মনে জায়গা নেবো? না আমি কি হারিয়ে যাবো? না আমি মানুষের কল্যাণে কিছু করবো? দিস অনেক ধরনের ভাবনা হয় না? একটা শিশুর ভাবনা কি হতে পারে? তেমনি ভাবনা হচ্ছে, আবার ওই ৫ যুগের যে যন্ত্রণা, ব্যথা বা অভিজ্ঞতা, তারও তো একটা জ্বালা আছে, তা না? তা আমরা দাদা জানতে চাই আসলে এই যে এতদিন পর আবার আপনি আলোচনায় আসলেন, হ্যাঁ। এবং এই যে বর্তমান যে প্রজন্ম তারা কিন্তু আপনাকে নতুন ভাবে চিনলো একটি ভিডিওর মাধ্যমে, ভাইরাল হওয়ার মাধ্যমে। আসলে ঠিক সেই দিনকার মূল ঘটনাটা কি ছিল যে মাজারে একটি আপনার ছবি বা ভিডিও ভাইরাল হয়েছিল? আসলে মূল এটা ঘটনাটা কি? খুবই মজার। আমি এই নিয়ে অনেক এটা কি মানে গল্প আপনার কি কোনো পূর্ব পরিকল্পিত কোনো কিছু ছিল না? হলে ভালো হতো আমার মনে হয়। একটা স্ক্রিপ্ট হলে পরে ওই যে ইয়েটা হতো, আমার ফুটেজটা হতো, তাতে আমি একটা নাটক বিক্রি করে অনেক ভাইরাল হতে পারতাম, অনেক টাকাও কামাইতে পারতাম। মজার ব্যাপার হচ্ছে যে ওই দৃশ্যটা যে ইয়ে করেছে কিন্তু অজানা, তাকে জানাই জানি। মূলত ঘটনাটা কি ছিল? আপনি ঘটনা তো হচ্ছে যে আমি কোরবানির পরে যশোর থেকে এসে আমরা বন্ধু-বান্ধব যেখানে আড্ডা মারি, সেখানে কিছু আড্ডা মারছিলাম। এর মধ্যে এসে বললো যে, কিছু ছোট ভাই এসে বললো যে, "দাদা আমরা গফরগাঁও, মিসকিন শাহর ওখানে যাবো।" বললাম, "মিসকিন শাহ কোথায় রে?" তো বললো, "এটা গাফরগাঁও।" "গাফরগাঁও কোন জায়গায়?" আমি গাফরগাঁও চিনি। তাই নাকি? ভালো, চল। এই নিয়ে আমি গেছি। যেয়ে বড় আমার খুব ভালো লেগেছে। আমি হযরত জয়নাল আবেদীন রাদিয়াল্লাহু আনহুর যিনি মুশকিল আসান, মুখী শাহ, মিসকিন বাবা নামে ওখানে আছেন। অসম্ভব সুন্দর একটি দরবার তার। সেই দরবারে আমার যে শুধু মাজার সবারই ভালো লাগে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, তোমরা বাতিনিতে আল্লাহর ওলিদেরকে মৃত বলো না। তারা যদি জেগে ওঠে, তারা যা বলবে তোমরা সহ্য করতে পারবে না। এটা কিন্তু আমাদের ভাবার একটা বিষয় আছে। তো যা হোক, যেভাবে হোক, যে যেভাবে ভাবুক, একেকজনের কাছে এক এক রকম। যার কাছে যার জ্ঞান তাই। এখানে জীবন দাস বলেছেন, একটি বাদুর দূর সোপার্জিত জ্যোৎস্নার মনীষায় ডেকে নিয়ে যায় যাহাদের যতদূর চক্রবাল আছে লোভিবার। যে যতটুকু পারে জ্ঞান নেয়া তার থেকে নেবে। আসলে জানতে চাই বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, এখন নাটক সিনেমা হচ্ছে অনেক, আপনিও কাজ করছেন, দীর্ঘদিন গ্যাপ থেকে এসে আবার যে নতুন করে কাজ করছেন, আসলে এখন মানে কেমন আপনার মনে হচ্ছে আপনার বর্তমান? বেঁচে থাকার জন্য সবাই তো কাজ করছে। কেউ চুরি করছে, কেউ ডাকাতি করছে। সেখানে তো অভিনেতারা, অভিনেত্রীরা বা আমরা যারা মিডিয়া আছে, আমরা তো শ্রম, মেধা দুটো দিয়েই নিচ্ছি। এবং আমার মনে হয় যে আমরা সঠিক পয়সাটাও পাচ্ছি না। তারপরেও আমরা কাজ করি ভালোবেসে। এছাড়া আমাদের কোনো কাজ নেই তাই। তাই না? তো সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপট আমার মনে হচ্ছে খুব ভালো আছে। রিলসের মতো জিনিস যেখানে ইকোনমিক্স আসছে। অনেক কিছু বলার আছে, কিন্তু মুশকিলটা একটা জায়গায় আছে, যে গ্যাপটা হচ্ছে যে ভালো কাজের সংখ্যা খুবই কম। এটা থাকবেই। আ আমাকে গোলাম মুস্তফা বলেছিলেন যে, "তোরা তো আসলে দুর্ভাগা। তোরা টিভিতে মলিয়েরের, শেক্সপিয়ারের বা আ দস্তোয়েভস্কির বা যারই কোনো নাটকে যে সমস্ত আছে, সে সমস্ত নাটক তোরা পাসনি, আমরা পেয়েছি।" কারণ তখনকার এ যারা প্রফেসর ছিলেন, যারা নাট্যকার ছিলেন, তারা লেখাপড়া জেনে নাটক লিখতেন। তাই কারণে তারা চরিত্র পেয়েছেন। আর আমরা আজকাল বৈধ চরিত্র পাই। আমাদের সম্মান নেই, মান নাই। মিডিয়ার পিপল মানে অভিনেতা মানে অভিনেতা। আমি যদি ভাইরাল না হতাম, তাহলে কি আজকে তোমরা আমাকে ডাকতে? কেন ডাকুনি এতদিন? তার মানে আমি এতদিন কিছুই করিনি। আজকেই প্রথম করলাম। তার মানে ওই একটা জিনিস, ছোট্ট জিনিসটা করাটাই আমার উচিত ছিল অনেক আগে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে এই ভাইরাল হওয়ার পেছনে এটা কি আপনারই কোনো, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা কি প্রাকৃতিকভাবে হয়ে গেল? মনে হয়, মনে হয়। তা নাহলে হবে কেন? আমার না হয়তো আরেকজন হতে পারতো, বা আমি নাও যেতে পারতাম ওখানে। যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে, ওয়ান ওয়ে লাইফ হয়ে থাকে, আমার এবারে যেটা ঘটে গেছে এটা আমি মেনে নিচ্ছি। মেনে নিচ্ছি এই কারণে, আমার
বিড়ম্বনা বা আমাকে যে আমার কাছের মানুষ আমাকে যে ভুলটা বুঝলো, সেটা আমি তাদেরকে চিনলাম নাকি? চিনলাম না? একটা মিনিট। আর হচ্ছে যে আমি কিছু ভালো মানুষের মানবতার একটা কাজ করে দিয়ে গেলাম। আজকে মিসকিন সাথে পাগলদের জন্য খিচুড়ি, কর্নার এবং তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। আমি যে রাস্তা দিয়ে হেঁটে এসছি কাঁচা রাস্তায়, সেটি ছবি ভাইরাল হওয়ার জন্য সরকার ওখান থেকে 5 কিলোমিটার রাস্তা পাকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যে নদীতে গোসল করেছি সেটি যখন তোমরা ভাইরাল করেছো, তার আগে তো ভাইরাল হয়নি। আমি তখন যে পরে ভোরবেলায় নামাজ পড়ে মিসকিন শাহর দরবার থেকে বেরিয়ে এসে পাগলের মতো ঘুমোতে ঘুমোতে যে পরে 2.5-3 কিলোমিটার দূরে যে গোসল করে এসে পরে তারপর ওখানে ঘুমাইছি। পাগলি আমার বলেছে, দাদা তোরে খেতে দেবো? আমি এখন দিস না, আমার ঘুম লেগেছে। বলে আমি ঘুমাচ্ছিলাম, আমি তো জানি না। 2:30টার সময় উঠে শুনতে কি আমি ভাইরাল। কেউ কইছে যে আহা বড় ভালো লোক ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াইটি আমরা মায়েরে মায়েরে আমি মরে গেছি গা। এরকম ঘটনা তোমার জীবনে ঘটছে, তো কি হয়েছে? সমস্যা কি? মুক্ত স্বাধীন একটা মানুষ সম্পর্কে তোমরা বলে তোমরা যে নিজেদেরকে বদ্ধ করলে, হে অডিয়েন্স, তোমরা কবে কবে নিজেদের পাগলের মধ্যে তাকাবা? পাগল সেই যে আল্লাহর রাহে চলে, যার ভিতরে ঈশ্বর আছে। তোমাদের ভিতরে ঈশ্বর নেই, তোমাদের অর্থ ধাতব দ্বারা ঢাকা। দেখো ভেবে, মোহ কাটিয়ে দেখো, মানুষ জেগে আছে তার অন্তরে ঈশ্বরের মতো হয়ে। সম্প্রতি কিন্তু আপনাকে প্রায় বিভিন্ন মাজারে দেখা যাচ্ছে, আসলে এটার মূল কারণ? আমি যাচ্ছি এই কারণে, আমি পাগল দেখতে চাচ্ছি যে আমার যে পাগল কইলো, আমি কত বড় পাগল। আমার চেয়ে অনেক বড় বড় পাগল আছে ভাই, খাটতেছে। পাগল হয়ে যেতে হয় নিজেকে। পাগল হতে গেলে অতি সাধারণ হতে হয়। এত অতি সাধারণ আমাদের পক্ষে সম্ভব নয় চেহারা নিয়ে। তাহলে চলে যেতে হবে মাঠে হাটে ঘাটে। কিন্তু দায়িত্ব আছে পৃথিবীতে, এই দায়িত্বটা পালন করেই যেতে হবে। তা না হলে সবাই কয়ে যে হারিয়ে গেছো, তুমি বাবা লোকনাথ হয়ে গেছো। বাবা লোকনাথও কিন্তু মানুষের উপকার করে অনেক গভীরে, সেটা সবাই জানে না। আমরা উপস্থিত দিতে পারবো না রে ভাই, আউলিয়া হওয়া মুশকিল, অত সোজা না। লালন বলেছে, যদি হৃদগারদ খাঁটি কর, ওই পর্যন্তই, যত কিছু খুঁটিনাটি থাকবে ঈশ্বর তোর মধ্যে ধরা দেবে না। আর কি বলবো? এখনকার নাটক সিনেমা আর আগের এ নিয়ে আমাকে বলো না, তোমরাও জানো আমরা পার্থক্য আছে, সবাই জানো। এই কথাগুলো অনেক বলেছি, পার্থক্যের কথা বলে লাভ নাই। তখন জ্ঞানীরা লিখতো, এখন অজ্ঞানীরা লেখে। তখন মানুষের প্রেম ভালোবাসা, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য নাটক লেখা হতো, সিনেমা হতো। আর এখন পয়সা কামানোর জন্য যে কোনো ভাবে হোক, সে অর্ধলঙ্গ হোক উলঙ্গ হোক, এটা হোল ওয়ার্ল্ড গ্লোবালি হচ্ছে, তুমি ঠেকাতে পারবে না। তুমি আমি পৃথিবী, সংস্কৃতি হচ্ছে সমুদ্রের মতো ভাসতে থাকবে। তোমার গায়ে শ্যাওলা না লাগা বন্ধু তুমি ঠিক আছো, তুমি ফ্রেশলি যাও, মানুষকে চেনাও। আমার মতো একবার ভাইরাল হও না ন্যাংটা হয়ে, তাহলেই তো হয়ে গেল। পারবা? আছে কোনো আর্টিস্ট কলজি আছে? দেখাতে একটা কলজি আর্টিস্টের যে পাগল হইতে পারে। এটা সমু হয়েছে, সমু পাগল, সমু চৌধুরী। সমু চৌধুরী অনেক বড় জিনিস। সমু চৌধুরী তোর ধরতে পারবি না, ওর পার্সোনালিটি, ওর কাছে তোরা কেউ যাইতেই পারবি না। সমু পাগলের কাছে তোরা যেতে পারবি, কারণ হচ্ছে ও মানুষের। আপনার জীবনে তো অনেক নাটক সিনেমা করেছেন, হ্যাঁ। তো নাটক সিনেমা করতে গিয়ে কি যে পরিমাণ মানে অর্থ পান, এরকম কি কেউ আছে? জিজ্ঞেস করিস না, আউলিয়াদের কেউ টাকা দেয় না, আউলিয়াদের টাকা লয়ে লয়, আল্লাহ দেয়। এরকম কি টাকা পান এখনো, এরকম কেউ আছে? আছে, ওর দরকার নেই ভাই, বাদ দে। শোন, আমাদের কর্পোরেট নিজেরা যতদিন ঠিক না হবে মারামারি করে, ততদিন ঠিক হবে না, হইতে পারে না। আপনার কি মনে হয়, বা আপনাকে, আমি এর দায়িত্ব নিতে চাই না। আপনাকে কেউ কি ঠকিয়েছে? ঠকাচ্ছে নাকি? পৃথিবীতে প্রথম সকাল থেকে ঠকছি। ঠকানোর কথাটা আমি বলি, তুমি যখনই প্রেম করে ভালোবেসে একজনের কাছে যাবে, তোমাকে ঠকাবেই। তুমি মুডে থাকবা, আমার টাকাটাকে পাঠা, তারপরে যাবো, ও কিন্তু বাধ্য নাকি? কিন্তু আমরা তো তা করি না, ভালোবেসে চলে আসি। আর ভালোবাসলেই খাইতেই হবে, মাপ নেই। সেটা যে নিতে পারবে সেই মানুষ, সেটাও মনে রেখো। দাদা, আপনি তো অনেক স্টুডিওতে আসার আগে আমার সাথে অনেক গান গেয়েছেন এবং অনেক কবিতা শুনিয়েছেন। আপনার মুখে 2 লাইন গান শুনতে চাই। 2 লাইন? আচ্ছা, কি গান গাবো আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে কি আমি একটু বলে নিই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই ভালোবাসে, এটাই আমার পাওয়া সত্যিকার অর্থে। আমি যদি পাগলও হই তাও তোমাদের, সমু চৌধুরীও তোমাদের, সমু পাগল তোমাদের না। সমু পাগলের একার।
আমি মানব ধর্মে মানব করমে সপিনু হয়ে প্রাণ মন, আমার মানব ভাবনা মানব বাসনা মানব কামনা যত, আমি মানব ধর্মে মানব করমে সপিনু এ প্রাণ মন। মানব জাতি শ্রেষ্ঠ ভবে এমন দিন আসবে কবে ধর্ম জাতি ভেদ না রবে, ধর্ম জাতি ভেদ না রবে, সকলে হবে হে আপন। আমি মানব ধর্মে মানব করমে সপিনু হয়ে প্রাণ মন। খুব সুন্দর, চমৎকার। অন্য কোনো গান? আবার অন্য গান। বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে, নিশি জাগা কত কথা মনে সে সুর তোলে, বড় একা একা লাগে। ধন্যবাদ। দাদা তো অনেক কবিতাও লিখছেন সাম্প্রতিক সময়, দু লাইন কবিতা কি আমাদেরকে শোনাতে পারেন দর্শকদের উদ্দেশ্যে? পারি, তবে আমার কবিতা, আমি কবিতা লেখা বন্ধ করেছি একমাত্র জীবনানন্দ দাশ পড়ার পরের থেকে, কারণ যিনি এত কবিতা লিখে গেছেন সেখানে আমাদের কবিতা না লিখলেও চলে। তাও ছোটখাটো দু একটা লিখে ফেলেছি। আমি আমার একটা ছোট কবিতা পড়ার পরে আমি তারপরে জীবনানন্দ একটা কবিতা পড়ব। মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর। বেনে পুতুলের মতো মুখে রং মেখে পরশব্দ এত বেশি আউড়ে বসেছি, নিজের বলতে এখন কিছুই নেই নাক চোখ চেহারায়। ঈর্ষাকাতর চোখগুলোর সামনে এখন শুধুই মৃত তারা, কখন যেন পাথর হয়েছে সেই কথা কাহিনী রাজপুত্রের মতো। কবিতা জীবনানন্দ দাশ। আমাদের হাড়ে এক নির্ধুম আনন্দ আছে জেনে পঙ্কিল সময় স্রোতে চলিতেছি ভেসে, তা না হলে সকলই যেত হারায় ক্ষমাহীন রক্তে নিরুদ্দেশে। হে আকাশ হে আকাশ, একদিন ছিলে তুমি প্রভাতের তটিনীর, তারপর হয়ে গেছো দূর মেরুনি শীতের স্তব্ধ সমুদ্রের মতো। ভোরবেলা পাখিদের গানে তাই ভ্রান্তি নেই, নেই কোনো নিষ্ফলতা আলোকের পতঙ্গের প্রাণে। বানরি ছাগল নিয়ে তা ভিক্ষুক প্রতারিত রাজপথে ফেরে, শান্ত স্থির আজলায় খুঁজে পায় জিজ্ঞাসার মানে। চামচিকা বার হয় ওপরের বায়ু সন্তরণে, একরাশ প্রাদেশিক ঘাস জেগে ওঠে প্রান্তরের অমরতা নিয়ে। জীর্ণতম সমাধির ভাঙা ইট ঘেঁষে অসম্ভব পরগাছা ঝিঝি দম্পতির ক্ষুধা করে আবিষ্কার। একটি বাদুর দূর সোপার্জিত জ্যোৎস্নার মনীষায় ডেকে নিয়ে যায় যাহাদের যতদূর চক্রবাল আছে লোভিবার। হে আকাশ হে আকাশ, একদিন ছিলে তুমি মেরুনি শীতের স্তব্ধ সমুদ্রের মতো, তারপর হয়ে গেছো প্রভাতের নদীটির মতো প্রতিভার। অত্যন্ত চমৎকার। আমরা চাই যে আপনার এই যে কবিতাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আরেকটি বিষয় দাদা জানতে চাই, এই যে সাম্প্রতিক সময় আসলে কোন কোন নাটক বা সিনেমার সাথে কাজ করছি, আবার করছি। অনেকে মনে করছে যে আমাকে ভয়ও পাচ্ছে, স্বাভাবিক, এত ভাইরাল হওয়ার পরে বাড়ির লোকই মনে করছে যে আমার মেডিকেল মেন্টাল ইয়ে করা। অনেকে তো ভাবছে যে কি সমুখী আসলে কি পাগল হয়ে গেছে। হ্যাঁ, না বলেছে তো পাগল হয়ে গেল নাকি। তারপরে বলছে আমার এক বন্ধু বান্ধবী, ইন্টারমিডিয়েট পড়তাম, রানী, আহারে, ওই দোস্ত ভয় ভয়, দোস্ত তোর সঙ্গে কত, হ্যাঁ বল, আচ্ছা শোন,
তুই কি আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছিস? আমি বললাম, কেন? বলে, তুই বললো আধ্যাত্মিক হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ হারাচ্ছি। বলে, তো যেটা মন চায় বন্ধু তাই কর। হ্যাঁ, অনেকেই তো আপনাকে পাগল বলছে আসলে। হ্যাঁ ভালো তো, পাগল তো এটা সেই। আপনি আরে কিভাবে পাগল নিচ্ছেন? খুব ভালো নিচ্ছে, মজা লাগছে। আরে পাগলের মতো উপাধি আছে নাকি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাগল সক্রেটিস, সবচেয়ে বড় পাগল কার্ল মার্কস, আরো অনেকে আছে যাদের নাম বললি পরে অনেকে আমার মারতেও পারে, যাক বললাম না। তার মতো আমি যদি পাগল হয়ে যেত তো আমার সবচেয়ে বড় প্লাস, নাকি ভুল বলছি? সাম্প্রতিক সময়ে যেই আর কোনো সাম্প্রতিক নাই, এখনই এখন যে কাজগুলোর সাথে ভালো। আমি মনে করছি জলজ্যোৎস্না সোলারম্যানের বিটিভিতে যাচ্ছে, একটা সাইকিয়াট্রিস্টের ক্যারেক্টার করছি, ভালো, আমার জন্য খুব ভালো হয়েছে। ওটাও পাগলের ক্যারেক্টার, ডিমেনশিয়া থাকে, ভুলে যাই। এই তোমার নাম যেন কি? ও, আরেকটা সুবিধা আছে পাগলদের, সুবিধা আছে, পাগল যদি মারে সে যদি ক্ষমা চায় সবাই কিন্তু ক্ষমা করে দেয়, কিন্তু তুমি মারতে গেলে তোমার উল্টো মারবে। পাগল সাজো, ভালো হয়ে যাও। এই যে পাগল সাজলেন আপনি, পাগল সাজার পর কোথাও আপনি তো সাম্প্রতিক সময় বিভিন্ন মাজারে যাচ্ছেন, মায়েরও খাইছে আমার কাছে পাগল বলার জন্য। আপনি কি কারো কাছে মার খেয়েছেন? মাথা খারাপ, মেরেছে? মাথা খারাপ, সাহস আছে কারোর? লাত্তা গলায় দোকানে। শোন, আমি পাগল হিসেবের পাগল, এটা মনে রাখতে হবে। আমার সঙ্গে চলা খুব মুশকিল ভাই। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি ভবের পাগল? এই ভব রম বুঝি না, তুই আমার বুঝবি না, সব বাদ দে। আমি ভাবের পাগল, ভব তো ছোট জিনিস, ভাবের পাগল বাবা অনেক বড়। এই জন্য রবীন্দ্রনাথ বলেছে, তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। আমার সব করে নিয়ে আমাকে বিশ্ব নিখিল যদি দিয়ে দেয়, তুমি নিবা না? তোমাকে যদি তোমাকে ফ্ল্যাটের বদলে তোমাকে যদি আমি একটা 5 একর জমি দিয়া একটা কেলে ক্যাসেল করে দিই, তুমি নিবা না? নিবা না নাকি? সন্দেহ আছে তোমার? হ্যাঁ, তুমি তো পাগল না, তোমার তো সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার সন্দেহ নাই। আমাকে কেউ যদি বলে যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তুমি পাগলামি করো, আমি খুব খুশি হব। তো আসলে এই যে মানুষ পাগল বলে আপনাকে, অনেকে বলে যে মাথায় সমস্যা, তো এই বিষয়গুলা আসলে আপনি কিভাবে নেন? এবং মাঝে মাঝে চেতে যাই, কিন্তু ভাল লাগে যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, ধন্য হয় যে সেই পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। আসলে দাদা আপনার তো সব জায়গাতে আপনার একেবারে সমান দক্ষতা। জানি না সব জায়গা, না না ছিছি, তাহলে তো বিয়ে শাদী হইতো, ওখানে দক্ষতা নেই। দাদা একটি আপনার পার্সোনাল একটি প্রশ্ন করতে চাই। বলো। এই যে বিয়ে করলেন আসলে কেন? বিয়ে করিনি একটা হচ্ছে যে আমার কপালে হয়তো ছিল না, তা নাহলে আমার মতো একটা সুপুরুষ অভিনেতা, এত জনপ্রিয় লোকের একটা বউ জুটবে না কেন? 93-তে যখন আমার বিয়ের সময়, সে সময় আমার বাবা বোনের অ্যাক্সিডেন্টে মৃত্যু আমাকে দাঁড় করিয়ে দেয় যে না, এটা সম্ভব না, কারণ আমি বিয়ে করে ফেললে আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে। কারণ কোন মেয়ে আসবে, কি বৃত্তান্ত, আমাকে কিভাবে চালাবে, দেখা গেলো যে আমি আমার পরিবার দিকে তাকাতে পারছি না। সেখানে আমি স্যাক্রিফাইস করেছি আমার ফ্যামিলির জন্য। এবং 2003-এর পরে মনে হচ্ছে বয়স হয়েছে, এই সময় একটা প্রেমের জন্য যে নারী দরকার, সে নারীটা পাবো না। কেউ কয় ডিভোর্সি নাও, বিধবা করো, তো এইগুলো সালা মরা পশালো চুলে লাভ কি? হচ্ছে একা থাকা অনেক বেটার। সেই জন্য আর বিয়ে করিনি। ভালো করছি না? না, তোমার জন্য ভালো করিনি, কারণ তুমি বিয়ে করতে চাও, আমি জানি। তো তোমাকে একটা কথা বলে রাখি, when milk is, একটা শেষ করে দাও, when milk is available in the market, why you buy a cow? সেটে আসার আগে দাদা আপনি তো বলেছেন যে আপনি হাত সবার সময় দেখা যায় না, ভালো হাত দেখতে পারেন। হ্যাঁ, তো আপনি কি আমার হাতটা একটু দেখে বলবেন যে আমার এই এতেই সেটে? সমস্যা নাই, দর্শকরাও দেখুক। দুই হাতে দাও। হ্যাঁ, কি আছে একটু সবাই জানুক, সমস্যা নাই তো। বাহ, সোজা করো। তোমার তো শত্রু আছে, ফ্যামিলিগত শত্রু আছে, যাই হোক থাকতেই পারে, কিন্তু ওই বন্ধু বান্ধব যেগুলো আছে সেক্ষেত্রে তুমি বিয়ে করতে পারো, তোমার গফর গায়ের দিকে তুমি কিন্তু প্লাস করবা, লিডার হতে পারবা, পসিবিলিটি আছে।
মানে হয় কি না, অর্থ থাকে না, অর্থ থাকে না। তুমি যেটা অ্যাচিভ করছো সে অর্থটা, অনেক ঘটনা আছে, যা হোক এগুলো বলা যাবে না সবার সামনে। তোমার ইচ্ছা শক্তি হবে, এখন তো 26, তোমার ইচ্ছা শক্তি বাড়তে বাড়তে এটা 6 8 3 29 না 30-র দিকে যে তোমার একটা প্লাস শুরু হয়ে যাবে। তুমি যা চাও, তোমার যে অ্যাচিভমেন্ট এটা হবে, ঠিক আছে? তুমি সফট একটা ছেলে, আর্টিস্টিক, ঠিক আছে? আমাদের মানে আমাদের সমাজের যে সমস্যা, সেই সমস্যার কারণে, তোমার শিক্ষা দীক্ষার কারণেও এই অ্যাচিভমেন্টটা কম হয়েছে। সেটা তোমাকে আবার তৈরি করতে হবে 30-এর পরে। এটা কেউ করে দেয় না, আল্লাহ দিয়ে দেন, কিন্তু অলির মতো, কলির মতো এটা ফুটাইতে হয়, প্রতিদিন ফুটাইতে হয়। ভালো মানুষের সঙ্গে পড়ো, ভালো পাগলদের সঙ্গে দেখা হোক, তুমি ভালো হয়ে যাবা। নাই, তাহলে কি ভালো হওয়ার জন্য আপনি বলছেন যে পাগল হতে হবে? ওই পাগল হো না, পাগল তো পাগল ছাড়া দুনিয়া চলে নাকি? পাগল পাগল কিছু, আমি তো এক্সপোজড হয়ে গেছি, আমি তো পাগল ছিলামই রে ভাই। এখন দাদা আসলে বর্তমান সময়ে যে কাজগুলোর সাথে আসলে আপনি জড়িত, আপনার দর্শকদের উদ্দেশ্যে আসলে একটু মানে যদি বলেন যে কোন কোন দর্শকরা আমাকে খুব ভালোবাসে, দর্শকের জন্য আমি কাজ করব এবং মেসেজফুল কাজই করব। যারা কাজ করছেন ওয়েব ফিল্মে, যারা ইয়ে করছে, অসম্ভব ভালো ভালো কাজ হচ্ছে, আপনারা দেখেন না। আপনারা অন্যের সংস্কৃতি মানে মানে অন্যের সংস্কৃতির দিয়ে দ্বারা আমরা এত বেশি আবৃত, বা এত বেশি আমরা কি বলবো যে আমাদেরকে শব্দ ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ইনফ্লুয়েন্সড আমরা, সেটা হচ্ছে যে আমাদের নারীদেরকে আমরা শিক্ষিত করতে পারছি না। এবং তারা এত বেশি দোদাইল্য যে তুমি পাগল না ভালো এটা ঠিক করার মতো সময় তাদের নাই, পড়েই নাই, পড়তে পারছে না। ওই এক ঝগড়া আর ইয়ে দেখে যাচ্ছে, জি টিভি আর ইয়ের। আমার বাড়িতেও তাই। তুমি আগে বাড়িতে যে জিজ্ঞেস করো তো আলহামদুলিল্লাহ মাসানি কয়টা, যদি কোনো মহিলা বলতে পারে আমি কান কেটে ফেলে দেবো। তো যে জানেই না রান্নার অবস্থায় এতটুকু লবণ লাগে, তো যে নামাজ পড়ার সময় জানেই না যে তার 7 আয়াতে আমার 7 রকম এক্সপ্রেশনে থাকতে হবে, তার নামাজ হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, আমি কারোর বিচার করছি না, আমি আমার বিচার করছি। আমারই নামাজ হয় না, যেহেতু আমি উল্টাপাল্টায় চলে যাই, ঠিক আছে? আর এই ধ্যান, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, তুমি জ্ঞানী তো হও, আর মানুষের উপকার করা ছাড়া পৃথিবীতে কারো কাজ নাই, আল্লাহরও কোনো কাজ নাই, হিসাব করে দেখো। সর্বশেষ আপনার কাছে আপনার এই যে একেবারে আপনার এই সিনেমা জগতে আপনার একটি ডায়লগ আমরা শুনতে চাই, যেটা আপনার একেবারে মন থেকে। ডায়লগ মাগলো আমি বলি না, বুঝছিস? তোরা যেগুলো করিস না, এগুলো ফর্মাল ফ্যাক্টর, আমি এগুলো করি না। আচ্ছা, তোদের জন্য করি, শোন, তো যেটা পাইলে তোদের জন্য সুবিধা হবে। আমি একটা একক নাটক করতাম, মদন। আমি মদন বলছি, 35 মিনিট, তার একটু অংশ আমি করে দেখাই তোদের। অত্যন্ত জনপ্রিয় একজন, জনপ্রিয় বলবো কি, অত্যন্ত মেধাবী, গুণী এবং লিজেন্ড একজন রাইটার মনোজ মিত্রের লেখা আমি মদন বলছি। 35 মিনিটের, আমি এটা 82-83-তে করতাম, 35 মিনিট মঞ্চে করতাম, অনেক দিন করি না। তো তুমি বলাতে আজকে আমার মনে হচ্ছে যে করে দেখি। ক্যারেক্টারটা একটা, চরিত্রটা একটা গ্রামের চরিত্র। ও সব জায়গার থেকে ঘুরে, কষ্ট পেয়ে, বেদনা পেয়ে, পাগল হয়ে, মানুষের মার খাইয়ে, সে একটা জায়গায় এসে তোমাদের কাছে দাঁড়িয়ে তার আকুতি মিনতি বলছে, যতটুকু পারি। পেন নাম বাবুমশাইরা, পেন নাম দিদিমণিরা, আগে আমি মদন, ঈশ্বর ঘতন মণ্ডলের সেই যে ছেলে ছিদি মদন মণ্ডল, বাড়িতে তুলে বিষ্ণুপুর। হাসনাবাদ লাইনে যাতায়াত আছে বাবুমশাইদের। হাসনাবাদে নেমে গাং পার হয়ে হাঁটা জুড়লি সূর্যি মাথার পর পড়বে কৈখালের বিল। পাশ আলার বাবুমশাইরা, দক্ষিণ বড় পথ করস্তির পথ মাতৃ পাল্লি, হাইতে রাস্তার বাঁকে দেখতেছেন জোড়া খেজুর গাছ। বাহাতে রেখে যতই এগুবেন ততই বুঝবেন আপনি তেঁতুলে বিষ্ণুপুর ঢুকতেছে। খানা খন্দ, ডোবা নালা, বর্ষাকালে এই তো পাট পচা দুর্গন্ধ, ঘরে হাড়ি শোনে না, কোমরে কাপড় মাথায় তুলি পার হতে কৈখালের রিল। সেবারে কালীনাথ ব্রহ্মচারী ও আন্দালে গান্ধী বাবা ভোটে দাঁড়ায় একখানে ব্রিজ বানিয়ে দিল বিষ্ণুপুরের খালে, বাঁশের ব্রিজ। তো 14,000 ভোটে পরাজিত হয়ে গান্ধী বাবা নিজ হস্তে ব্রিজ না ভেঙে বাঁশ নিয়ে তাড়া করলো তেঁতুলে বিষ্ণুপুরের তবাতমেশের পশ্চাতে।
মেয়ে মদ্য নির্বিশেষে হেরে বাবুসারা খালের ব্রিজ কোনো ক্রমে অঞ্চলে স্থায়ী হলো না। তেঁতুলে বিষ্ণুপুরের আর কি বর্ণনা দেব বাবুসেরা, জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা, মদনের কি ঝাল না খেয়ে নিশ্চিককে দেখেছেন গিয়ে, আর 10খানা গায়ের মতি তার ব্যবস্থা। ঘতন মণ্ডল আমার জন্মদাতা বাপ লাঙল ঠেলতেন, দড়ানে মাছ ধরতেন, কৈখালির বিল ঠাঙা সুলাই টেনে বাড়ি ফেরতেন। হে শালিরা বাদ বাদ, তা না যে মেজে ছিলি, মানে আমার মেজে হাতে পায়ে এরকম ভেজে চাপের মতো এখানে ঘা। তেঁতুলের হেকিম জানাস ছিল জন্ম হাপির দোষ, 8 গন্ড পয়সার বিনিময় দিতেন তাল তাল পাতা বাটা আর ছাগলের পাড়া কাড়ি কাড়ি বড়ি। লাগা লাগা খোদা তাল্লা বিসমিল্লাহ, স্বপ্নে পদত্তন মলম আষ্টি বৃষ্টি লাগা। চমৎকার দাদা, চমৎকার। আসলে কিছু সময়ের জন্য মনে হয়েছে যে আপনি একেবারে আপনার আমি পাগল না, আমি অভিনেতা। এই তো বল, সেটা বল। তো হ্যাঁ, সবাই সেটাই ভাবে, ভাবুক আমি পাগল, সমু পাগল। আপনার সমু পাগলের জন্য দোয়া করেন, আপনাদের সবার কাছ থেকে সমু পাগল যেন হারিয়ে তাকে খুঁজে পায়।